أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وسلم ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আমরা আজকে একত্রিত হয়েছি আসলে একটু সবাইকে আবার ফেরত আনার জন্য ক্লাসে, এবং ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদ মোবারক টু এভরিবডি। আর ক্লাস আমাদের রোববারে হবে, তো রোববারে ক্লাস শুরু হওয়ার আগে সামান্য কিছু আলোচনা করার জন্য। তো রেডি আপনারা সবাই? স্যার রেডি স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। তো আমরা প্রথমে একটু কোরআন তেলাওয়াত করি এবং দেখি আমাদের কোরআন তেলাওয়াতে কি অবস্থা। ওকে, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা বর্ণ আছে, তাই না? আলিফ, লাম এবং মিমের উপরে তাসদিদ। ওকে, এবং এই সামনে দুইটা টান আছে, তাই না? আচ্ছা, এটাকে বলে মাদ। মাদ অর্থ কি এটা একটু শিখে নেই। মাদ অর্থ হলো টেনে লম্বা করা। মাদ অর্থ কি? টেনে লম্বা করা। তাহলে আলিফের উপরে কোনো কিছু নাই, সুতরাং আলিফটাকে আমরা নর্মালি পড়বো। তাহলে লামটা কিভাবে পড়বো একটু কেউ বলতে পারবেন? একটু বলি। স্যার আলিফ লাম মিম। কারেক্ট। তাহলে এই তাসদিদ থাকার কারণে এই লামের টানটা গিয়া মিমকে পর্যন্ত ধরবে। তাহলে আলিফ লাম মিম। তাহলে আমরা এই দুইটার ব্যবহার শিখলাম। এখন কোরআন শরীফে যেখানেই এগুলি পান আমাদের কি করতে হবে? তাহলে 3 আলিফ 4 আলিফ পরিমাণ টানতে হবে। শেষ? এই পর্যন্ত ক্লিয়ার? এই কটুক শেষ। স্যার ক্লিয়ার স্যার। এখন এই যে কালারটা দিচ্ছে, কালারের কি কারণ আছে জেনে রাখেন। কালারটা দেওয়ার কারণ হলে এখানে সে গুন্না করতে হবে। হোয়াট ইজ গুন্না? গুন্না হলো নাকের মধ্যে একটু গুন্নের সুর আনা। লাম, এই যে বললাম না, এটা হলো গুন্না। তাহলে গুন্না শব্দটা বুঝে গেছে? দুইটা শব্দ কি কি বললাম? একটা হলো মাদ বললাম, আর একটা হলো গুন্না বললাম। এই দুইটা শব্দ একটু খেয়াল করি আমরা। আমরা আজকে দুইটা শব্দ বললাম, একটা হলো কি বললাম? মাদ, আর একটা হলো গুন্না। বলেন, এই শব্দ দুইটা বলেন একটু মনে করি। মাদ, আরেকটা কি? গুন্না স্যার। গুন্না। তাহলে মাদ অর্থ কি? স্যার মাত্রা হচ্ছে স্যার যেটা কানেক্ট করে পড়তে হবে স্যার। টেনে পড়তে হবে। টেনে পড়তে হবে স্যার। টেনে পড়তে হবে। মাদ হলো টেনে পড়তে হবে। আর গুন্নাটা হলো কি? নাকের মধ্যে নিয়ে। নাকের ভিতরে হ্যাঁ, না, একটা আওয়াজ হবে স্যার। এক্স্যাক্ট। যেমন আলিফ লাম, এই আওয়াজটা স্যার, মিমের আওয়াজটা স্যার। শুধুমাত্র গুন্নার এখন একটা কথা বলি, যে জায়গায় গুন্না হবে, যে জায়গাটাতে গুন্না হবে ওই জায়গায় একটু চেপে ধরে, একটু চেপে ধরে একালি পরিমাণ থাকতে হবে। ওকে, তাইলে এই কটু যে জায়গায় গুন্না হবে সেই জায়গায় চেপে ধরে একালি পরিমাণ থাকতে হবে। এই কথাটা আপাতত মনে রাখি, প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখব। তাইলে আমরা দেখলাম তিলকা। তাহলে এই যে লাম, এই যে বললাম না, এটা একটু টাইম রাখতে হবে। ওকে, এরপরে আসি তিলকা। তিলকা হলো এইটা। এরপরে দেখেন তো দুইটা দাগ আছে। আলিফের উপর খাড়া জবর আছে, ইয়ার উপরে খাড়া জবর আছে। এর অর্থ কি? স্যার এক আলিফ পরিমাণে টেনে স্যার এই ইয়াগুলো আলিফ এবং ইয়াটা পড়তে হবে স্যার। প্রত্যেকটাকে। রাইট। রাইট স্যার। আমরা কি বলবো একটু পড়ি তাহলে। তিলকা, পরের অংশটা পড়ি। তিলকা আ ইয়া তু তুল কারেক্ট। কিতাব বি। ওকে, এখন আমরা পড়লাম কি? তিলকা আয়াতু, এ পর্যন্ত পড়লাম। আয়াতু, আয়াতু। এরপরে কি হচ্ছে? পরে এখানে আলিফ আছে। আলিফের উপরে যে জবর পেশ কিছু আছে? না স্যার। হ্যাঁ, তাহলে এটা বাদ।
লামের উপরে কি আছে, এটারে সুকুন হিসাবে দিছে। হ্যাঁ, আমরা সুকুন শূন্য দিয়ে লিখি তো, এরা এই চিহ্ন দেয়। দেখেন পেশের সাথে সুকুনের একটা পার্থক্য আছে। তাহলে সুকুনের অর্থ কি? তাইলে এখন কি হবে? তাইলে কেমনে পড়বো? স্যার এটাকে কানেক্ট করে পড়তে হবে স্যার। কি যেমন হবে স্যার তাইলে? তিলকা আয়াতুল কিতাবি। রাইট, তা গিয়ে এটাকে ধরবে, তাই না? রাইট স্যার। তাহলে কিতাবিল তিলকা আয়াতুল, হাকিম। এইখানে কি হবে আবার? এক আলিফ পরিমাণে টান হবে স্যার। তিলকা আয়াতুল কিতাবিল, বাগি আবার কাকে ধরবে? লামকে স্যার। নামকে ধরবে। এই আরেকটা পড়া হবে না। হাকিম, এইখানে কি হবে? এই ইয়াটার কারণে কি হবে এখানে? ওকে, এবার মাদ সম্বন্ধে এই কটুক বুঝলাম, একটু কথা বলি এখানে আমরা। এই কথাগুলি আসলে কেন আজকে আমরা একত্রিত হয়েছি, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, বাট আমরা ক্লাসে বলার অত একটা ভালো সুযোগ পাবো না। ওকে, কিংবা এটা আমরা আলাপ করেছি, বাট এটা রিপিটেশন দরকার আছে বারবার। এই জন্য আজকে আমরা এখানে আবার আসা। ওকে, এখন মাদ, মাদ কাকে বলে এটা সম্বন্ধে একটু জানতেছি। প্রথমে বসেন, মনে করেন আমরা এটা লিখতেছি, একটা শব্দ লিখলাম বা, বা এর উপর যদি জবর দেই কি হলো? বা জবর বা। কিন্তু এর সাথে যদি একটা আলিফ যোগ করে দেই তাইলে হলো বা, এই এক আলিফ টানতে হবে এখানে। বা বা জবর বা, বা এক আলিফ টানতে হবে। তাইলে বা জবরের পরে আমরা কি পাইলাম? সূত্রটা পাইলাম কি? আমরা সূত্র পাচ্ছি, জবরের আগে এখানে জবর, তারপরে একটা আলিফ, তাইলে আমাদের মাদ হবে, এক আলিফ টানতে হবে। জেরের পরে কি হলে টানতে হবে? বলেন, আন্দাজ করে বলেন। সোমালাইয়া। ইয়া হইতে হবে। ইয়া হলে, জেরের পরে যদি ইয়া থাকে তাহলে আমাদেরকে এক আলিফ টানতে হবে, ইয়া। আর পেশের পরে যদি কি থাকে? ওয়াও। ওয়া। ওয়া। বাস। তাইলে এটা হলো বেসিক। জবরের পরে খালি আলিফ, বায়ের পরে ইয়া জজমওয়ালা, জেরের পরে, আর পেশের পরে ওয়া। এই যে জবর, এখানে মাদ্রাসায় পড়ানোর সময় ওরা বলে কি, জবর চায় আলিফ, জের চায় ইয়া, পেশ চায় ওয়া, ন্যাচারাল অ্যাফিনিটি। তাহলে এগুলি এটাতে বলে বেসিক মাদ। বুঝা গেছে? তাইলে এখানে আমরা এখানে কি করব? এই কটুক হাত, এই একালিপ টানবো এটার কারণে, তাই না? হাকিমি, কি টানলাম? হাকিমি, তিলকা আয়াতুল কিতাবিল হাকিমি। বুঝা গেছে? বেসিক মাদ, বেসিক মাদ, মাদ, মাদ। এখন এটাও একটু বলে রাখি, খেয়াল করেন। এই যে আমরা একটা শব্দ বলতেছি, মনে করেন বা, বা এর উপরে জবর দিলাম, বা জবর বা। যদি এখানে একটা আলিফ থাকে তাহলে হবে বা। এটা ইকুয়াল টু এইভাবে লেখা যায়। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আচ্ছা। বা পেশ বু। ওকে, এটা ইকুয়াল টু এইভাবেও লেখা যায়, উল্টা পেশ। ওকে, বুঝতে পেরেছি স্যার। বা ইয়াজের বি, এটা ইকুয়াল টু এভাবে লেখা যায়।
খারাজের। ওকে, তাহলে বা, বি, বু, তাইলে আমরা এটাকে বলে আলিফ মাদ, এটাকে বলে ইয়া মাদ, এটাকে বলে ওয়া মাদ। এই মাদের বেসিক যেটা এক আলিফ টেনে পড়া, এইটার সম্বন্ধে কারোর কোনো ডাউট আছে কিনা? কারোর কোনো ডাউট আছে? এনিবডি? নাই। ব্যাস, এখন বেসিক মাদের পরে যদি আরো লম্বা করতে হয়, ওগুলি হলো এক্সটেন্ডেড। আমরা বেসিকটা শিখলাম, বেসিক মাদের পরে আরো লম্বা যদি করতে হয় আমরা তখন করব। ওকে, এখন আসি। স্যার একটা জিনিস একটু জানার ছিল স্যার। প্লিজ। স্যার যেমন স্যার এখানে স্যার তিলকা আয়াতুল কিতাবি, স্যার এখানে যে লামের আগে যে একটা আলিফ আছে স্যার, এই আলিফটা দেওয়ার পারপাসটা কি স্যার? এই আলিফটা দেওয়া হলো, ছিল কিতাবুন, একটি কিতাব। স্যার স্যার আলিফটা দেওয়ার পরে হয়েছে দি কিতাব। বুঝতে Definite। পেরেছি স্যার। এখন আমরা বলছি এই ডেফিনিটনেসের যে আলিফ, এই আলিফটা যদি সেন্টেন্সের মাঝখানে আসে পড়া হবে না। বুঝতে পেরেছি স্যার। আর লামটা কখন পড়া হবে? যদি এটা মূল লেটার হয়, স্যার তাই না? স্যার বুঝতে পেরেছি স্যার। আর সান লেটার হইলে লামটা পড়া লামটা হবে, হবে না। মূল লেটার হইলে পড়া হবে। এখন এটা মূল লেটার কেমনে বুঝলাম? কাপটা কি আছে মূল লেটারের মধ্যে? স্যার আচ্ছা স্যার। এখন মূল লেটার চেক করতে হবে। বলি মূল লেটার কি কি? প্রথম চারটা কে বলতে? স্যার মা, মা বা ওয়াফা। কারেক্ট। আর শেষের ছয়টা? স্যার স্যার সরি স্যার, আমার কাছে সামনে এখন নেই ওকে, জিনিসটা যে হামজা ক্যালকুলেট। হা, হামজা হা, আইন আইন হা, হা, গইন। গাইন ফা। আর মাঝখানে কি? ফা, কফ, কফ, জিম, ইয়া। এই যে স্যার এখানে আছে। সিন্স ইট ইজ মূল লেটার, সুতরাং স্যার আমাদেরকে নামটা করতে হবে। শেষ। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। এখন আসি তিলকা আয়াতুল কিতাবে পরের শব্দটা, শুধু এই শব্দটা দেখি। এই শব্দটা কেমনে পড়বো? শুধু এই শব্দটা পড়বো। এই এই যে আলিফ মাকসুরা, যে জবর পেশ কিছু আছে এটার উপরে? না না। স্যার, না স্যার। সুতরাং এটা লেখায় থাকবে, পড়ায় আসবে না। যদি পড়ায় না আসে তাহলে কি হবে? স্যার হুদান। হুদান, হুদান। ওকে। স্যার আচ্ছা আচ্ছা, এখন হুদান শব্দটা একটু আসি। হুদান, হুদান শব্দটা কেমন লিখলো? হু দান, সাথে একটা ইয়া আছে। আমরা আপাতত ইয়াটা যদি বাদ দেই, তাহলে এটা হলো হু দান। এইটাকে কি আমি এভাবে লিখতে পারি? হু, এভাবে লিখতে পারি? জি স্যার। রাইট। তাহলে এই যে এটা কি কি বলবো এখন? এই শব্দটা কি, এটার পরিচয় কি বলবো? নুন সাকিন। নুন সেকেন্ড স্যার, রাইট। নুন সাকিন। ওকে, এটা যদি নুন সাকিন হয়, এইটা কি? বাইরের স্যার উপর কি আছে? বাইরের উপরে আহ, দুই পেশ আছে স্যার। তাহলে স্যার এটাতেও নুন সাকিন হবে স্যার। কিতাবুন। কারেক্ট। এটাকে বলে তানবিন, তাই না? স্যার তানবিন। বা আমি যদি এভাবে লিখি কিতাবান, কিংবা আমি যদি এভাবে লিখি কিতাবিন, কিতাবিন। কিংবা আমি যদি ফা দিয়ে লিখি ফা হুম, তারপরে কিংবা কাপ দিয়ে লিখলে কাম কিম, তাই না? তাহলে নুন সাকিন হলো নুনের উপরে সুকুন। আর রাইট স্যার। তানবিন হলো যে কোনো শব্দে, এনিথিং, যে কোনো শব্দে দুই পেশ। যে, সরি সরি, তানবিন হলো যে কোনো শব্দে দুই পেশ। তাহলে এখানে আমি কি করব? দুই পেশ দিলে তানবিন হলো একটা,
আবার আমি যদি দুই জের হলে তানবিন, যে কোনো যে কোনো বর্ণ হইতে পারে এটা। আর এখানে কি দুই জবর হইলে তানবিন। এখন এই তানবিনের অর্থ আমি কি বলতে পারি? এখন যে কোনো একটা বর্ণ দিয়ে যদি বলি, বাই দিয়ে বলি, বা দুই পেশ গুণ, এখানে একটা নুন সাকিন আছে, গুণ, তাহলে আমরা কি ইন জেনারেল বলতে পারি নুন সাকিন বা তানবিন একসাথে যদি বলতে বলতে চাই তাহলে নুন সাকিন। রাইট স্যার। তাইলে আমি এখন এই এই উচ্চারণটা একটু শিখতে চেষ্টা করি। হুদা, এখানে একটা নুন সাকিন আছে আর একটা জবর আছে, তাহলে ওই নুন সাকিনটা এই ওয়াইয়ের কারণে নুন সাকিনটা এখানে গিয়ে মিশে যাবে, হুদাউ, হুদাউ ও রাহমাতাল। আচ্ছা, হুদাও পর্যন্ত পড়ি আগে, হুদাও, হু, এখানে কি হবে তাহলে? আমি একটা জবর পড়লাম তাই না হুদানে? রাইট স্যার। ওকে, আমি হুদানে একটা জবর পড়ি, একটা জবর পড়লাম। আর এই যে নুন সাকিনটা আছে, নুন সাকিনটা এটার সাথে গিয়ে মিশে যাবে, হয়ে যাবে হুদাও। এখানে একটা গুণ হবে, এটা কালার দেয় নেই, দিলে ভালো হইতো, মাঝে মাঝে এরকম ভুল হয়, হয়তো আবার ইয়ে হয় নাই। ওকে, এই পর্যন্ত আসলাম। তারপরে ওয়া রাহ মা তা, এখানে কি হচ্ছে? এখানেও স্যার এক জবর উচ্চারণ হবে স্যার, এবং নুনটা লামের সাথে গিয়ে স্যার মিশে যাবে স্যার। তাইলে এটা হলো, এখানে একটা জবর আছে আর এইখানে লামের সাথে যাবে, কেন যাবে সেটা একটু বুঝতে হবে। ওকে, সেটা বোঝানোর জন্য গণনাটা বুঝাচ্ছি। ঘটনাটা এরকম, যদি একটা ইয়ে হয়, আমি এমনি লিখি, বাদ, বাদান, যে কোনো, বাদান, এবং লামের উপরে আমি বলতেছি, লামের উপরে তাসদিদ আছে, এটাকে আমি কেমনে পড়বো? এটাকে আমি এভাবে পড়তে পারি, আবা দান, লামের উপরে তাসদিদ সহ করতে পারি, লিখতে পারি এভাবে। জি স্যার। আচ্ছা, তাহলে এরকম ক্ষেত্রে সূত্র কি? সূত্র হইল, যদি যেই বর্ণের সাথে যোগ করব এখানে যদি সাকিন থাকে, পরবর্তী যে বর্ণে যদি তাসদিদ থাকে, তাহলে এটা আর পড়া হবে না। তাসদিদ উইল ওভার রুল দি পাওয়ার অফ সাকিন। তাহলে এখানে যে একটা নুন সাকিন ছিল, এই নুন সাকিনটা কি হলো? অল থ্রু গায়েব হয়ে গেল, তাই না? রাইট স্যার। তাহলে হলো কি আবাদাল লাকুম, আবাদাল লাকুম। তাহলে আমরা এইখানে যেটা পড়া আছে, হুদা, হু, রাহমাতাল লিল মুহসিনিন, এটা বোঝা গেছে কিনা এখন? বুঝতে পেরেছি স্যার। রাহমাতাল লিল মুহসিনিন। ওকে, এখন যেহেতু শুরু হয়েছে আমাদেরকে এটাতে জবর দিয়ে পড়তে হবে। আল্লাযিনা ইউকি, এখানে কি এক আলিফ টান? রাইট স্যার। আল্লাযিনা, এখানে এক আলিফ টান। রাইট স্যার। আল্লাযিনা ইউকিমু, এখানে এক আলিফ টান। রাইট স্যার। তাহলে এটা হলো ওয়ামাদ, এটা হলো, ইয়ামাদ। এটা হলো ইয়ামাদ। ইয়ামাদ। সালাতা, এটা কি মাদ? আহ, আলিফ মাদ। আলিফ মাদ স্যার। ওয়ার উপরে জেদ জবর পেশ কিছু আছে?
না স্যার। নাই, তাহলে বাদ। লেখা আসবে, পড়া নাই। ওকে। রাইট আল্লাযীনা স্যার। ইউকিমুনা সলাতা। এরপরে কি আছে? ও ইউ, এখানে হামজার উপরে সাকিন হয়েছে, একটু ধাক্কা দিয়ে থামতে হবে। ইউ, এটা কি মাদ? ওয়ামাদ স্যার। কত দূর টানতে হবে? এক আলিফ পরিমাণ স্যার। ইউ তু না জাকাতা, এটার কোনো ব্যবহার নাই, একালিপ টান। হুম বিল, একালিপ টান, তাই না? স্যার। আখিরাতি হুম ইউ কিনুন, একালিপ টান। স্যার। ব্যাস। উলা, এখানে তো চাইনিজ চিহ্নই দিয়ে দিছে, সুতরাং আমার এখানে যতটুকু চার আলিফ। 3 আলিফ 4 আলিফ যা টানতে হয়। এটা কি স্যার। লেখায় আসবে, কাজ নাই। জের জবর পেশ আছে কিছু? না স্যার। তাহলে উলা, না সরি, আমি ভুল পড়ছি, বলছি আমি, হবে না। উলা ইকা, এখানে কি আছে? এক আলিফ টান আছে স্যার, আলিফ। ইয়ামাদ। আলিফ এখানে মাদ। কি করব এখন? উদাম্মিন। এখানে তাজদিদ আছে, রাইট স্যার। তাহলে এখানে একটা নুন সাকিন আছে না? রাইট স্যার। যেহেতু তাজদিদ আছে, নুন সাকিনটা পুরো ড্রপ। রাইট স্যার। হুদাম, এই জিনিসটা বোঝা গেছে কিনা আমাদের? বাকি আলহামদুলিল্লাহ, কায়সার ইজ রেসপন্ডিং। বাকিরা কি ধরতে পারছেন? ইয়েস ঠিক স্যার। স্যার। স্যার পাচ্ছি স্যার। এটাই, ধরতে পারছি স্যার। এটা এটা আসলে আমাদের আমাদের লাগবে, তাই না? তাইলে অবশ্যই স্যার। ওকে, তাইলে এইখানে হুদাম মের। আচ্ছা, এখানে এখানে কি করব এখন? ডাইরেক্ট রয়ে চলে যাবো স্যার। এখানে আছে সুকুন, তারপরেরটা আছে তাসদিদ, তাহলে কি হবে? মির। সুকুন ড্রপ। বির রব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন, তাই না? একালি। একালিপ টান। এখানে একটু টানের কথা আসবো, একটু পরে আসবো, আপাতত একালিপ টান বেসিক মাত্রা আমরা শিখি। একে অমিনান, এই নুন গিয়া কাকে ধরবে? এই নুনকে ধরবে। এগুলি কোনো ব্যবহার আছে? আরে ওগুলা গিফট দিবে অনেকে, আর ওগুলা ইসে থেকে সিএস দিতে পাওয়া যায়, ওটা লাস্টে গিয়ে কিনবো। ওকে। অমিনান নাসি, এটা কি আলিফ মাদ? এই জায়গায় কি হবে এখন? এটা ড্রপ। নুন। মাইয়া। এটা কি এটাকে ধরবে? এই এখন ধরার নিয়ম বোঝা গেছে তো? যদি সাকিন স্যার থাকে আর পরের অক্ষরে যদি তাসদিদ থাকে, সাকিনের অ্যাকশন শেষ। তাসদিদ ইজ পাওয়ারফুল দেন সাকিন, এই কটুকু মনে রাখতে হবে। তাহলে মাইয়াশ তারি, কি বাদ? ইয়ামাদ স্যার। একালিপ টান। লাহ ওয়াল, ওয়াগিয়া কাকে ধরবে? লামকে। হাদিসি, কত দূর? ইয়া, একালি। লিউদিল্লা আন সাবিলি, ইয়ামাত। একালি। সাবিলিল, আলিফ মাদ। লা। বেওয়াইরিল ইলমি ওয়ায়াত্তাকিজা, আলিফ মাদ। হুজুয়া। ওকে। উলাইকা লাহুম, এখানে কি হলো তাহলে? এটাকে ধরতে হবে, এখানে নুন সাকিনটা ড্রপ হয়ে যাবে, তাই না? আজাব। রাইট স্যার। তাহলে আযাবুম, এই যে নুন সাকিন ড্রপ হয়ে গেল, আযাব কি হয়ে গেল? বুম। দেখেন এই জিনিসটা ধরা গেছে কিনা? আযাবুম, একটা অংশ ড্রপ হয়ে গেল। কেন ড্রপ হয়ে গেল? তাসদিদ থাকার কারণে স্যার। এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা?
বাকিটা সোজা। ওয়াইজা আলিফ মাদ স্যার এখানে কি তুতলা। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম স্যার। স্যার আমরা যদি স্যার 3 নাম্বার লাইনটাতে একটু দেখি স্যার, এখানে একটা জায়গায় আসছে স্যার ওয়াহুম বিল আখিরা আখিরাতি। স্যার এখানে স্যার বায়ের পর একটা আলিফ আছে স্যার, তারপর হচ্ছে স্যার লামকে আমরা স্যার সুকুনের মাধ্যমে ধরছি স্যার। ও, এখন স্যার এখানে কি একালিফ পরিমাণের টান হবে কি হবে না স্যার? এক মিনিট, এটা না, স্যার এটা উপরের লাইনে স্যার, আহ স্যার লাল অংশটা স্যার যেখানে লাল করা আছে স্যার, এই যে ওয়াহুম ওয়াহুম বিল। স্যার রাইট স্যার। ওকে, এখানে বায়ের পরে যে একটা আলিফ আছে স্যার, তারপর আমরা লামকে আবার ধরছি স্যার। ভেরি গুড পয়েন্ট, আই হ্যাভ মিসড ইট। স্যার যদি এই বিল এই মাদের আখেরি। পরে এটা যদি কাউকে গিয়ে ধরতে হয়, ধরাটা প্রায়োরিটি পাবে, এবং এটা আবার এইখানে আর মাদ হবে না। হোম বিল, এটা গিয়ে কাউকে ধরতে হয়েছে, তাই না? স্যার তাসদিদ বা সুকুনের কারণে যদি কাউকে গিয়ে ধরতে হয়, তাইলে এখানে যদি মাদের কিছু থাকে এটা আর হবে না। হোম বিল আখিরাতে। ক্লিয়ার এখন? স্যার ক্লিয়ার স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াইজা তুতলা, এটাকে আমরা ইয়ামাদ বলি, ওকে। আসলে বেসিক্যালি এটা আলিফ মাদ, যাই হোক এক আলিফ টানবো, আলিফ মাদ। উম, ইয়ামাদ বলবো না, আসলে ইয়ামাদ হলে জের হয়। আলাইহি আয়াতুনা, আলিফ মাদ, আলিফ মাদ, আলিফ মাদ। আল্লাহ, আলিফ মাদ। মুস্তাকবিরান। এখন এখানে কি হচ্ছে? এখানে নুন আছে আর একটা জবর আছে, তাই না? নুন সাকিনা জবর না? এইখানে কি নুন ড্রপ হবে? এটা না স্যার। ড্রপ হবে না, তাহলে এটা পড়তে হবে মুস্তাকবিরান কা আন। এখন এইখানে আরেকটা ঘটনা আছে, একটু পরে বলবো, গুন্নার বিষয় আছে, একটু পরে বলবো, বাট পড়তে হবে। কেমনে পড়তে হবে? এখানে কি করব? কা, আলিফ দিয়া কাকে ধরবে? লাম। লামকে স্যার। কেন নামকে ধরবে? তাসদীদের কারণে এটা ড্রপ হচ্ছে। কা আল্লাম ইয়াসমা হা, আলিফ মাদ। কা আন্না ফি উজুনাইহি উকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আচ্ছা, বেসিক এই কটুক বোঝা গেল, তাই না? তাইলে বাঁধের যে অংশটা, সেই অংশটা আমরা কভার করলাম। এখন একটা জিনিস হালকা বলে রাখি, পরে এগুলি পাওয়া যাবে ইনশাআল্লাহ। যেখানে থামতে হয়, থামাকে আরবিতে বলে ওয়াকফ করা। যে যেখানে থামতে হয় ওখানে সুকুন দিয়ে দিতে হয়, তাই না? এটা লেখায় আসবে না, হুম। লেখায় আসবে না, পরে আসবে। তাহলে এখানে কি পড়তেছি? ভালো করে একটা শুনতে দিবা। আমি একটু পোস্ট দিব, ভালো করে ফেলবা দুটো কথা। ওকে, যদি আমি পড়ে যাইতাম তিলকা আয়াতুল কিতাবিল হাকিমি হুদাউ, যেহেতু আমি এখানে থামতেছি, সুকুন হয়ে যাচ্ছে। যদি না থামতাম, তাহলে এটা হলো ইয়ামাদ। কারেক্ট? রাইট স্যার। এখানে যদি না থামতাম, না থামি, তাহলে এটা হবে ইয়ামাদ। এখানে যদি না থামি, তাহলে এটা কি মাদ? ওয়ামাদ। ওয়ামাদ। এখানে যদি না থামি, ইয়ামাদ। উম, উম, এইখানে যদি না থামি, ইয়ামাদ। না থামলে ইয়ামাদ, না থামলে ইয়ামাদ। ওকে, এখানে ওকে, এখানে না থামলে। তো ওয়ামাদ। একটা জিনিস কি বাই অ্যান্ড লার্জ দেখা যাচ্ছে, সেন্টেন্সের শেষে গিয়ে যদি আমরা যা পাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ামাদ, ওয়ামাদ, আলিফ মাদ পাবো। এটা বোঝা গেছে? এই এই কটুক থেকে আলিফ মাদ না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ামাদ অথবা ওয়ামাদ পাবো, তাই না? রাইট স্যার। এখন তাইলে একটা একটা শুধু একটা সূত্র বলে দিই। যদি
মাদের হরফের পরে আমরা ওয়াকফ করি, তাইলে এখানে এটা মাদ, তার উপরে ওয়াকফ করতেছি পরেরটাতে, এটা মাদ, তারপরে ওয়াকফ করতেছি, আহ, এটা মাদ, তারপরে ওয়াকফ করতেছে, এটা মাদ, তারপরে ওয়াকফ করতেছে। এই ওয়াকফ করার সময় এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে। এটা হলো এক্সটেন্ডেড মাদ। বেসিক মাদ হলো 1 আলিফ, তাহলে এই 3 আলিফ পরিমাণ টানাটা জায়গাটা বোঝা গেছে? না রাইট স্যার, স্যার। আরেক বলছি মাদের হরফের পরে যদি ওয়াকফ করি, এখন তার আগে বলি মাদের হরফ কি? এটা কি মাদের হরফ? সঠিক স্যার। কেন? জেরের বামে ইয়া সাকিন একাধিক পদে তার আসবে। আগে জের আছে। যদি ইয়া যদি এখানে জবর হইতো তাহলে কি এটা মাদ হইতো? না স্যার, জেরের বামে ইয়া সাকিন। হ্যাঁ, জেরের পরে যদি ইয়া সাকিনা অনলি দেন এটা মাদের হরফ। এটা কি মাদের হরফ? মাদের হরফ স্যার, কারণ পেশ আছে স্যার সামনে। এই সাথে পেশের বামে ওয়াও সাকিন। পেশের বামে ওয়া সাকিন। ওয়াও সাকিন। ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। তাইলে আমি যদি, এটা কি মাদ? ইয়ামাত স্যার। ইয়া মাদ, কারণ ডাইনি জের আছে। জেরের বামে ইয়া সাকিন একাধিক পদে আসবে। ওকে, এটা ইয়া মাদ, জের আছে বামে। এটা ইয়া মাদ, জের আছে বামে। এটা কি ইয়া মাদ? না স্যার, ভেরি কারেক্ট, কারণ জবর আছে স্যার তার জবর সামনে। আছে, জবর আছে, তাহলে সুতরাং এরা মাদ না। তাইলে আমরা মাদগুলি ভালো করে চিনতে ফেললাম সবাই। রাইট স্যার। স্যার 2 জবরে যদি দম ফেলানো হয় সেখানে কি মাদ হয় স্যার? হ্যাঁ হবে, আসবো ইনশাআল্লাহ, আসবো। ওকে, এখন আরেকটু যদি আগাই আমরা, মাদ, এটা কি মাদের ওয়ামাদ? না না স্যার, স্যার, কারণ ওয়ামাদ হইতে হলে জবর জের পেশ হতে হবে। থাকতে হবে স্যার। এটা ইয়ামাদ, জের বেশ। আছে। উম, উম, ওয়ামাদ, ওয়ামাদ, এটা কি মাদ? ইয়ামাত স্যার। ইয়ামাদ, ভেরি কারেক্ট। ওয়ামাদ, খাড়া জের। আলিফ মাদ, ইয়ামাদ, তারপরে এটা কি মাদ? ওয়ামাত স্যার। ওয়ামাদ। ওকে, আলিফ মাদ, তারপরে ইয়ামাদ। তাহলে আমরা বেসিক মাদ চিনলাম। এখন আমার কথা হলো, বেসিক মাদের পরের ওয়ার্ডে যদি তুমি ওয়াকফ করো, 1 আলিফ টাইনা পড়বা, ইয়া 3 আলিফ। এখন তুমি এখান থেকে পড়ে যাও, পড়ে 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 এইখানে তুমি থেমে যাবা। তাহলে এটা কি দেখো তো, বেসিক মাদের পরে ওয়াকফ হচ্ছে? বেসিক মাদের পরে থামা হচ্ছে? এই যে বেসিক মাদ, রাইট স্যার। স্যার স্যার, বেসিক মাদের পরে থামা হচ্ছে। তাহলে তোমাদের আমি পদে থামা হচ্ছে স্যার। বেসিক মাদের পরে যদি থামা হয়, 3 আলিফ পরিমাণ টেনে করতে হয়। তাহলে আমি পড়ি বিসমিল্লাহ, বালিজ জালিমুনা ফি দালালিম মুবিন। কেন টানলাম? অক্ষ করা হচ্ছে স্যার। কেন? না, 3 আলিফ কেন টানলাম? বলছি স্যার, যদি মাদ যদি থাকে শেষে সেখানে অক্ষ করতে গেলে 3 বেসিক আলিফ করতে মাদ, হবে। বেসিক মাদ হলো আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ। মাদ ইয়া এরপরে মাদ, এরপরে যদি ওয়াকফ করি, 3 আলিফ টানবো। তাহলে 3 আলিফ টানতে হবে। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ঠিক আছে? রাইট। ওকে, তাহলে আমরা বেসিক মাথ শিখলাম এবং একটা ওয়াকফ শিখলাম।
আর লম্বা লম্বা টান যেখানে দেওয়া আছে ওটা তো আমাদের কোনো সমস্যাই নেই। এখন এই যে কালারগুলি দেওয়া আছে, এই কালারগুলির একটু বুঝতে চেষ্টা করি। হোয়াই দিস কালার ইজ গিভেন? কালার দেওয়া আছে গুণনা করার জন্য। গুণনা যদি আমি না করি তাহলে ওয়ার্ডের অর্থের পরিবর্তন হয় না, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়। বুঝা গেছে? গুণনা না করলে কি হয়? এখন আসি, আমরা 14টা ওয়ার্ড সবাই শিখছিলাম। মা বা ওয়াফা, শেষের 6টা কি বলি? হামজা, হা, আইন, আইন হা হা, গইন খ গইন, হ। খ। এইখানে 6টা, এর সাথে আরো 2টা যোগ করি, র এবং লাম। আমার নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে এটা কি বলতে পারি? নুন সাকিন বা তানবিন বলতে পারি এই দুইটাকে একসাথে। নুন সাকিন বা তানবিনের পরে এগুলি ছাড়া অন্য যেখানেই আসুক আমি গুণনা করব, এগুলি আসলে গুণনা করব না। ওকে, এখন নুন সাকিন বা তানবিনের কি কি বলছি, আগে আগে এই শব্দগুলি মনে রাখি। হামজা, হা, আইন, হা, গইন, খা এবং র এবং লাম, এগুলি ছাড়া অন্য যে কোনো বর্ণ আসলে গুণনা করব। এখন গুণনা দেওয়া আছে, আমি জাস্টিফাই করি কেন গুণনা দেওয়া আছে। প্রথমে আসি নুন সাকিন এবং তানবিন বের করি। এখানে দেখি নুন সাকিন, প্রথমে এক একটা করে নুন সাকিন বের করো। এই একটা নুন সাকিন পাচ্ছি। নুন সাকিন বা তানবিনের পরে র আসছে, গুণনা হবে? কখন গুণনা হবে না বলছি? ওগুলো হবে না স্যার, হবে না। ওগুলো কখন হবে না? হামজা, হা, আইন, হা, গইন, খা এবং র লম আসবে, তাই না? স্যার গুণনা হবে না। নুন সাকিনের পরে লাম আসছে, গুণনা হবে? হবে না স্যার। এরা না কালার স্যার। দিয়ে দিছে, তাই না? কালার দিয়ে দিছে, গুণনা নাই। এটা নুন সাকিন না, সুতরাং এখানে আমরা চিন্তা করতেছি না। উম, নুন সাকিন বের কর। এইখানে একটা নুন সাকিন আছে, নুন সাকিনের পরে তা আসছে, গুণনা হবে? হবে স্যার। কেন? তাটা ওই 8টার মধ্যে নাই। ইয়েস স্যার। ওকে, কেমনে গুণনা হবে সেটা সেটা পরে বলবো। নুন সাকিনের হামজা। পরে কাফ আসছে, গুণনা হবে? হবে স্যার। তাইলে এই অ্যাপসে তোমাকে চেহারা দিয়ে দেখায় দিছে, এখন তুমি শুধু জাস্টিফাই করে কনফার্ম করবা। নুন সাকিনের পরে জাল আসছে, গুণনা হবে? হবে স্যার। হবে। এইখানে একটা নুন সাকিন আছে না? আছে? কিংবা ফর দ্যাট ম্যাটার তানবিন বলি, আন আমরা আন বলছি নুন সাকিন বা তানবিনের পরে, তানবিনের পরে ফা আসছে, গুণনা হবে? হবে স্যার। হবে। হবে স্যার। হবে। কারণ ওই কয়টার মধ্যে নাই। নুন সাকিনের পরে কাফ আসছে, গুণনা হবে। আগে গুণনা হবে কি হবে না সেই সিদ্ধান্তটা আমরা, লেট আস টেক দ্যাট ডিসিশন। তারপরে কেমনে হবে সেটা আমরা পরে আলাপ করব। পরে নুন সাকিনের পরে কাফ আসছে, চেহারাই বলে দেয়, ওরা এঁকে দিছে, গুণনা হবে, তাই না? আর আমাদের সূত্রের মধ্যে পড়ে যায় হামজা, হা, আইন, হা, গইন, খা, র, লাম নাই, সুতরাং গুণনা হবে। নুন সাকিনের পরে দাল আসছে, গুণনা হবে? না, হবে স্যার। হবে। নুন সাকিনের পরে মিম আসছে, গুণনা হবে? হবে হবে স্যার। স্যার। এটা নুন সাকিন, আর নুন সাকিনের পরে এখানে নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে ও আসছে, গুণনা হবে?
হবে স্যার। ওই তার উপর লাইনে নুন সাকিন আছে স্যার। উপরের পূর্ণ লাইন হবে স্যার। এটা না, এটা নুন সাকিন না, এটা এইখানে নুন সাকিনের পরে সিন ই আছে, সিন আছে, গুণা হবে। হবে স্যার। নুন সাকিনের পরে জিম আসছে, হবে স্যার। হামজা হা, আইন হা, ওয়াইন খা। গইন এবং খ আসলে হইতো না, জিম আসলে হয়েছে, তাই না? জিম আসছে স্যার। আচ্ছা, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে 8টা বর্ণ ব্যতীত যে কোনো বর্ণ যদি আসে তাহলে গুণা হবে। এখন গুণাটা কেমনে করব? এখন একটা দিয়েই বুঝাই দেই। একটা জিনিস খেয়াল করো, আমরা আরব না, আমাদের প্রনাউন্সিয়েশন আরবদের মতো মতো হওয়া জরুরি না। তবে আমি যেন জানি যে হ্যাঁ এটা আরবরা করে, আমি পারতেছি, তাহলে হবে। আর আমি জানলামই না কারেক্টটা কি, তাহলে কিন্তু হবে না। একজনের নাম কামরুল, ক শব্দটা আমার মুখে দিয়ে আসে না বাঙালি হওয়ার কারণে, আমি তারে রাখি আমরুল কিংবা জামরুল। এতে কিন্তু সে কিছু মনে করবে না, তাই না? সে জানে আই এম আনএবল টু প্রনাউন্স দিস ওয়ার্ড। বাট আমি যদি জানি না তার নাম, তাহলে কিন্তু মনে করবে। এর মানে উই নিড টু নো দি রুলস, উই মে নট বি এবল টু প্রনাউন্স লাইক আরব। আমার এই কথাটা বোঝা গেছে কিনা? হুম, ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এখন আসি, তাহলে এখন কিভাবে এটা আদায় করব? আদায় করব, মনে করো এখানে আমি বলছি এখানে গুণনা হবে, তাহলে এই যে ইন আছে এবং যা আছে, এখানে বাংলা একটা অনুষ্কার চিহ্নর প্রনাউন্সিয়েশন আনবা। তাহলে এই অনুষ্কার, গুন্না মানে অনুষ্কার, গুন্না মানে অনুষ্কার, এই কটুক মনে রাখে, মনে রেখে হোয়াট এভার ইউ ক্যান মেক মেক ইট, কোনো ভুল নাই। তাহলে কি বলবো এটাকে? ইং, ওয়া ইং। না, এই কটুককে তো নিতে হবে, এটার কারণই তো গুন্না হইলো। ও ইং, ইন বললাম না, ইং জাহাদাকা, এটারে কি করবো? আং বলো। তু। আং, আন বললাম না, কি বললাম? আং। আং। কি তাহলে কি চিহ্ন বললাম? অনুষ্কার। নমস্কার। গুন্নার জায়গায় আমি বাংলা অনুষ্কার চিহ্ন লাগাই দেব। আল্লাহ কবুল করবে, আল্লাহ মাফ করবে আমার ভুল হইলে, বাট আমি শিখে গেলাম। ও ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ও সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওকে, আমার গুন্না, নুন সাকিন এবং তানবিনের গুন্না শেষ। এখন আরেকটা বলি, নুনের উপরে যদি, একটু খেয়াল রাখুন, অল্প এগুলি কিন্তু জাস্ট একটু দেখা দেওয়া, ভবিষ্যতে অনেক পড়াশোনা আছে ইনশাল্লাহ। যদি কখনো নুনের উপরে তাজদিদ পাও, ফায়ার এবার নুনের উপরে তাজদিদ, পেশ, নুনের উপরে তাজদিদ, জবর জেদ, যে কোনো কিছু হতে পারে, অথবা মিমের উপরে, তাইলে গুন্না করতে হয় এবং এটাকে বলে ওয়াজিব গুন্না। নুন বা মিমের উপরে তাজদিদ থাকলে গুন্না করতে হয়, এটাকে কি গুন্না বলে? ওয়াজিব গুন্না। ব্যাস, শেষ। এই করতো। তাইলে এখন আমি এই কালার দিয়ে দিছে ওরা, এখন তোমাকে শুধু অ্যাপসে কালারের এক্সপ্লেনেশন হইলো। তাহলে এটা কি হইলো বলো? পড়ি ইং। না, পুরাটা ইং পড়ি। ইং অ্যাজ সিল্ক। হ্যাঁ, না, এখানে ইন, গুন্না করতে হবে না, ইন, 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 ইং। না, গুন্না মানে কি একটু চেপে ধরতে হবে। ইন্না, তারপরে দলালিম, তাই না? তাসদিদ আছে। তাহলে মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে ওয়াজিব গুনাহ। এটাকে আমি যদি উম্মুহু বলি ভুল হবে, আমাকে বলতে
মুহু উম এই যে গুন্নার কারণে একটু একটু চেপে ধরতে হবে এটাকে, নুন সাকিন বা ওয়াজিব গুন্না। ওকে, এখন একজন প্রশ্ন করছে দুই জবরে যদি থামি তাহলে কি হবে। দুই জবরে থামলে এক আলিফ টানতে হবে। আমরা এই একটা পেপার লিখতেছি, একটু তোমাদেরকে একটু দেখায় দেই। তাকবিদুল কোরআন, এই জাস্ট মাত্র আমরা হাত দিলাম। আমি এটা শেষ করে তোমাদের সাথে সেলফ স্টাডির জন্য শেয়ার করব। এখানে শুধু একটা জিনিস সামান্য একটু, এটা ক্লাসে বলছি, এই কটুক বলি। এই যে লাল যে অক্ষরগুলি দেওয়া আছে, লাল চিহ্ন, এগুলির উপরে যদি তুমি জবর চিহ্ন দাও, এগুলি জবর চিহ্নের উচ্চারণে নিবে না, তাই না? তো দদ, ত, এগুলি মোটা অক্ষর। জ, আইন, গইন, কফ, এগুলি মোটা অক্ষর। আর এখন আমরা যে অংশটা পড়াইলাম সেটা হলো এই অংশটা পড়াইলাম। দেখো অনেক বড় জিনিস এখানে আমাদেরকে লিখতে হয়েছে, বাট মুখে বলতে গিয়ে জিনিসটাকে আমরা শর্ট করে আনতে পারছি। এই যে গুন্না, তাইলে এখন দেখো কোরআনে বর্ণিত 7 প্রকার গুন্না, এটা একটু দেখাই দিই। লেখা আছে, লেখাটা একটু বুঝাই দিই। বোরিং লাগতেছে না তো? একটু কাইন্ডলি যদি বলো। না স্যার, না স্যার, কন্টিনিউ স্যার প্লিজ। ওকে, আমরা অতক্ষণ থাকবো না, 10:30 পর্যন্ত বললে আমরা চলে যাবো কতক্ষণের মধ্যেই। প্রথম হলো ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ, মিমের উপরে তাসদিদ। ঠিক আছে, ওয়াজিব গুন্না বোঝা গেছে? এটা দেখাইছি আমি না, ওয়াজিব স্যার গুন্না। এরপরে নুন এবং হ্যাঁ, এরপরে মিম সাকিনের একটা গুন্না আছে, সেটা একটু বলে দেই, দেখাবো। মিম সাকিনের পরে যদি বা আসে অথবা মিম আসে তাহলে গুন্না করতে হবে। এখন আসি নুন সাকিন বা তানবিনের গুন্না। নুন সাকিন বা তানবিন, না না, এটা এটা একটু ভুল আছে, এটা মিম সাকিন হবে, এটা বাদ। এটা নুন সাকিন বা তানবিনের পরে যদি এগুলি আসে তাহলে গুন্না করতে হবে। যদি এই দুইটা আসে তাহলে গুন্না করা যাবে না, গুন্না করতে হবে না। নুন সাকিন বা তানবিন। আর যদি এগুলি আসে গুন্না করতে হবে, আর এগুলি গুন্না করতে হবে না, এগুলি আসলে গুন্না করতে হবে। পুরো জিনিসটা আমি একবারই তোমাদেরকে দেখাইছি কি, নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে যদি এগুলি এবং এগুলি আসে তাহলে গুন্না করতে হবে না। দেখো গুন্না ছাড়া, আহ, গুন্না না করে, তাইলে এগুলিতে এবং বাকিগুলি কি, বাকি যা আসে এগুলিতে গুন্না করতে হবে। তাহলে কি বাদ দিতে হবে বুঝা গেছে? হামজা আইন হা গইনটা বাদ দিতে হবে, তাই না? স্যার আর রলাম, এই কোডক বাদ দিলে আমাদের নুন সাকিন এবং মিম সাকিনের গুণটা গেল। এরপর ওয়াজিব গুন্না, নুনের উপর এবং মিমের উপর যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্না, ব্যাস, আর কিছু না। এখানে আমরা কিছু এক্সাম্পল যেটা কোরআন থেকে আমরা তোমাদেরকে দেখাইলাম সেটাই দেখানোর চেষ্টা করছি। ওকে, বাক্য শেষে থেমে যাওয়াকে ওয়াক্ফ বলে। ওকে, এটা ছিল আমার আসলে বেসিক একটু ইনফরমেশন দেওয়া তোমাদেরকে। আর আরেকটা জিনিস, আমি 10টার মধ্যে আমরা শেষ করে দেবো, 8 মিনিট আছে, লেটস গো দেয়ার। ওটার একটা উদ্দেশ্য আছে, এটা ক্লোজ করে দিই। তাহলে এখন মিম সাকিন স্যার ওই যে এটাতে এটাতে মোটামুটি অনিষ্কার লাগানোর কথাটা যে বলছিলেন স্যার, বাংলা ওইটা একটু মিসিং হয়ে গেছে স্যার। ওই যে এটা একটু কোনটা যদি বলো, আর একটু ছোট্ট করে কোনটা বলে দেন স্যার। কোনটা বলো? ওই যে যে বাংলায় অনিষ্কার লাগাবো, ওই যে এই একটা কথা বলছিলেন স্যার, ওই যে হ্যাঁ, নুন ওই সাকিনের গুন্নায় যেখানে গুন্না গুন্নার করবো ওখানে অনুষ্কার লাগাবো। আরেকটা এক্সাম্পল দিলে স্যার একটা। এই যে এখানে আসো, এটারে বলো, এটা তুমি যদি পড়তা তাহলে
ইন জাহাদা পড়তা, তাই না? স্যার এখন যেহেতু গুণনা করতে হবে, তাহলে ইন ইন অ অ ইন এটাকে গোপন যা করা হবে। ইন ইনসানা, ইনসানা না, এটা এটা কি ইনসানা, নুনটা থাকতেছে অনুষ্কার সহ, গুণনা সহ। এই নুন স্যার গুণনা করতে হবে, গুণনা করার জন্য বাংলা অনুষ্কারের কিছু একটা ব্যবহার করতে হবে। স্যার আলা আং তুশরিক আং, ওকে, এটা স্যার হলো সাকিন বা তানবীর গুণনা। আর এটা নরমাল গুণনা উম্মু, উম্মুহু মিম সাকিন গুণনা ইন্না, মান কাফারা ফা ইন্না লিম মুবিন। এখন আমি তো ইনিশিয়াল একটু আইডিয়া দিলাম, এরপরে তোমরা ইউটিউবে একটু সার্চ টার্চ দিলে অন টাইমে দেখবা দেয়ার আর চ্যাম্পিয়ন লেকচারার্স ইনশাআল্লাহ। বাট ইনিশিয়াল যে আইডিয়াটা দরকার সেটা পাওয়া গেছে তো, তাই না? ইয়েস স্যার বাহ, রাইট স্যার। বলো। আর যে অংশটা দেখাইতে চাইছিলাম এই অংশটা দেখাবো। আমরা এরকম একটা টেবিল টেবিল করে আমরা পালা ইয়াফ আলু করেছিলাম। ঠিক স্যার। ওকে, পালা ইয়াফ আলু যখন আমরা পড়ছি তখন আমরা আহ, একটা মনে রাখছি। মনে রাখছি কি, ও এটা, এটা কি মুসলিমুন শব্দ। মুসলিমুন শব্দ এক বচন কি, মুসলিমুন দুই বচন কি, মুসলিম মানে মুসলমান। মুসলিমানে, আর বহু বচন মুসলিমুনা। এটা আমাদের নন নলেজ, কারেক্ট? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। তাহলে এখন হুয়ার জায়গায় কি লিখবো আমরা? একটু কেউ আমাকে হেল্প করো। ইয়াফআলু। হুয়াই আফালু, হুয়াই আফালু। তাহলে আনা আফআলু। আফালু, অর্থ তো বুঝি, ফালাই আফালু করা, তাহলে আমি করব। নানু নাফআলু। অর্থ নাফ বলো, নাফআলু। অর্থ আনা নাফআলু, মানে না, আমরা পড়বো। আমরা করব। আমরা, হ্যাঁ। তারপর আন্তা তাফআলু, আন্তা তুমি। তুমি তা তুমি পড়বে। তুমি করবে। আন্তি মহিলা, তুমি মহিলা পড়বে। তাপ আলিনা, হুয়া ইয়াফালু হিয়া তাফালু। আমরা এটা পড়েছিলাম, অনেক প্র্যাকটিস করেছি, আজকে আবার বলছি এবং ইউ আর ক্লিয়ার। ফাআলা ইয়াফালু, ইয়াফালু এখানে লিখলাম, আনা আফআলু, নাহনু নাফআলু, আনতা তাফআলু, আনতি তাফআলিনা, হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু। এখন এটাকে এক্সপান্ড করব এই নলেজের উপরে ভিত্তি করে। তাহলে হুয়া ইয়াফআলু, হুমা, বলো, এই নলেজের উপরে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনার উপরে এখন এটাকে এক্সপান্ড করব। হুয়া ইয়াফালু, তাহলে হুমা কি হবে? যে কোনো একজনকে বলতে হবে। হুমা ইয়াফআলানি। কারেক্ট, ইয়াফআলানে। হুম, হুম, ইয়াফআলুনা স্যার। হ্যাঁ, তো এত সময় কেন? বেশি সময় নিচ্ছে তো। ইয়াফআলু অর্থ কি? সে একজন পুরুষ করবে, তারা দুইজন পুরুষ করবে, তারা সকল পুরুষ করবে। এরপর সকল পুরুষ কোথায় পড়বে। যাব? হুয়ার পরে আনাতে। না, আমরা 14টা যদি বলি হুয়ার পরে কেউ যাই, হুয়া, হুমা, হুমা। হুম, তারপরে কই যাব? হুম। হিয়া হুমা হুন্না। হিয়া, হিয়াতে আছে।
তাহলে হিয়া তাফআলু, হুমা কি হবে? হুমা মা 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 তাফআলানি মুসলিমা মুসলিমা তাফআলানি তাফআলানে। আর হুন্নাটা বলছি তাফআল এটা কঠিন, এটা আমরা শিখবো, তাফআলুন শিখবো না। এটা শিখবো না। এখন কই যাব? আনতা আনতি ওকে, তাহলে আন্তা তিনটা শেষ করি। আন্তা তাফালু, আন্তুমা। তাফআলানি হ্যাঁ, এটা ভাই এক্সপার্ট হইতে হবে, এটা কেন? আন্তুমা তাফালানে, আন্তুম তাফআলুনা তাফালানে। আন্তি তাফালানে, আন্তুমা দ্বিবচনের একই নিয়ম। তাফালানে, আন্তুন্না, এটা বাদ, বাকিটা শেষ। একটু একটু ভুলে গেছি, তাই না? নাকি? আস্তে আস্তে বের হচ্ছে স্যার। ওকে, এখন আমরা যেটা শিখতে চাচ্ছি, এটা শিখতে চাচ্ছি পালা। এটা তো ইয়ে দিয়ে শিখলাম, এখন বর্তমান কালটা একটু ধরায় দেই যাতে করে আমরা সামনে অসুবিধা না হয়। তাহলে ফাআলা ইয়াফ আলু, ফাআলা ইয়াফ আলু, তাহলে আমি ফাআলা ইয়াফ আলু, এখন আমি এটা ভর্তি করবো ফাআলা ইয়াফ আলু। ফাআলা কোথায় লিখবো এখন? হুয়াতে উহাতে লিখলাম। এখন প্রথম লাইনটা ভর্তি করি। প্রথম লাইনটা ভর্তি করার জন্য আনা এইভাবে লিখবো, আনা ফাআলতু। তাহলে ফাআলা অর্থ কি? একটু চেষ্টা করি। ফাআলা অর্থ ভালো তো, সে একজন পুরুষ করেছিল। করেছিল। তাহলে আনা ফাআলতু, আর তো সে একজন পুরুষ করবে। না, আনা তো আনাকে ও আচ্ছা না, আমি করেছিলাম স্যার। আমি করেছিলাম। তাহলে এটা মনে করেছিল। রাখবো কেমনে? কোনো মনে রাখার বুদ্ধি একটাই, আমি যেটা বুঝি, ছোটবেলায় আমরা পড়ছি আমান্তু, আমি ঈমান এনেছি, তাই না? এরকম পড়ছি না? হ্যাঁ আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরকম পড়ছি না আমরা? স্যার। স্যার তাইলে তাহলে তু অর্থ হলো আনা। ওকে, তাহলে আনা ফাআলতু, নাহানুটা মিলে, নাহানু ফাআলনা, মিলে কিছু, নাহানু কথা বলে না, মিলে তো, নাহানু নুন ইয়েস ফাআলনা, স্যার, নুনের সাথে একটা সম্পর্ক আছে। মিলে মিলে যায়। আন্তা ফাআলতা, মিলে মিলে স্যার। কিছু মিলানো যায়। আন্তি, বলো দেখি কেমনে মিলাবা? ফাআলতি। ফালতি ফালতি হুয়া ফাআলা, এটা তো বাই ফর্মুলা। হিয়া, কিছু মিলে না, ফাআলাত। ফাল এই এইটা তোমাকে মুখস্থ করতে হবে। আগে মুখস্থ করছিলাম কোনটা? এটা। তারপরে এটা লজিক্যাল এক্সপানশন, তাই না? এখন এটা মুখস্থ করে বাকিটা লজিক্যাল এক্সপানশন আনতে হবে। আন্ডারস্টুড? ওকে, স্যার। এখন আমি, কলম নরমাল হচ্ছে না কেন? হয়েছে। তাইলে ফাআলা ইয়াফালু, ফাআলা বসাইলাম, আনা ফাআলতু, নাহানু ফাআলনা, আনতা ফাআলতা, আনতুম ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এখন যদি 14টা এক্সপান্ড করতে চাই,
একটু বলে দিচ্ছি। পালা হলো সে একজন করেছে, যদি অনেক করে, দুইজন করে, একটা আলিফ এডিশনাল দিয়ে দিলেই হবে পালা। যদি আরো বেশি করে তাহলে এবার লিখতে হবে পালু। শেষ। পালা, পালা, পালু। একজন করলো, দুইজন করলো, অনেক করলো। তাইলে দেখি লজিক্যাল একটা বের হওয়া, খারাজা, হা রা যা, কয়জন বের হলো? কথা বলে না। খারাজা। একজন। যদি দুইজন বের হয় কি হবে? একটা খারাজা। আলিফ যুক্ত হবে স্যার। যদি অনেক বের হয় কি হবে? তাহলে স্যার ওয়া যুক্ত হয়ে আলিফ যুক্ত হবে। জু। মনে করে একজন কুফরি করলো, কাফারা। যদি দুইজন কুফরি করে কাফারা, কাফারা, যদি অনেক কুফরি করে, কাফারু, একজন যদি সাহায্য করে তাহলে নাসারা, সে একজন সাহায্য করলো। যদি তারা দুইজন সাহায্য করে, নাসর। নাসা, যদি তারা অনেক সাহায্য করে, নাসারু, তাইলে হুয়া ফাআলা, এটা আমরা বাই ফর্মুলায় পেয়ে এলাম, তাই না? তাহলে ফাআলা, ফাআলু, এই পর্যন্ত এই তিনটা ক্লিয়ার কিনা? এটার এক্সপানশন ক্লিয়ার? স্যার। স্যার। এখন আসো, হুয়া হুমা হুম গেল, এখন হিয়া। হিয়া, হিয়াতে এসে একজন হলো ফাআলাত, দুইজন হলো, একটা আলিফ যোগ করব, ফাআলা তা, একটা আলিফ যোগ করলাম। আর হুন্না শিখবো না, আর বলি না, এটা সোজা ফাআলনা, মনে না থাকলে ডোন্ট ওয়ারি। এখন, এখন কোথায় যাব? আন্তা। এখন বলো, নিজে নিজে বলো, আন্তা ফাআলতা, আন্তুমা, হাতে হাতে বলো, হয়ে যাবে। আলতা। নো, আলতা এক আলিফ। না, আন্তা ফাআলতা, আন্তুমা, হাতের আন্দাজে বলো, আন্তুমা ফাআলতুমা, আন্তুম ফাআলতুম, আন্তি ফাআলতি, আন্তুমা ফাআলতুমা, আন্তুন্না, বলো না, একজন একবার বলে না, ফাআলতুন্না। শেষ। তাইলে এখন দেখো, ফাআলাত 14টা শিখা কঠিন কিছু না, শুধুমাত্র এখানে আসো। ফাআলা গেল। এখন আনা ফাআলতু, নাহনু ফাআলনা, আনতা ফাআলতা, আনতি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এটা আমি মুখস্থ করব। এখন এক্সপানশন, ফাআলা, ফাআলা, ফাআলু। অর্থ বুঝি। ফাআলাত, সে একজন মহিলা করেছিল। ফাআলাতা, দুজন মহিলা করেছিল। ফাআলনা, সকল মহিলা করেছিল। বাকিগুলি সোজা। আন্তা, আন্তুম, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, শেষের অংশ যোগ করে দিলেই হবে, তাই না? বলো তো, এটা বুঝছো? আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, শেষের অংশ যোগ করে দিলেই ভার পাওয়া যাবে। বুঝা গেছে নাকি? স্যার। স্যার বুঝা গেছে স্যার। ওকে। তাইলে আম আর জাস্ট একটা ভার্ব নিয়ে আমরা শেষ করে দেই। ফালার জায়গায় বলি খারাজা। খারাজা হলো বের হওয়া, খারাজা। তাহলে এখন সে একজন বের হলো। এখন এটা 14 দ্বারা বানাও। খারাজা, পরেরটা কি হবে? খারাজা। তারপর এটা কি হবে? খরজু, খারাজু। খারাজু। মহিলা একটা বের হচ্ছে, কি হবে? খরস্তা, খারাজাত। খারাজাত। খরজা, দুইটা মহিলা বের হচ্ছে, কি হবে? খারাজাত্তা। খারাজাতা। খারাজাত্তা। অনেক মহিলা বের হচ্ছে, কি হবে? খারাজুনা। খারাজ না। এখন খারাজনা। তুমি বের হচ্ছে, কি হবে? খারাজনা, নো, আন্তা। খারা। র, খারাজ। আন্তা খারাজ। খারাজতা। এখন এগুলি খারাজ। বার ইয়ে সহ বলো, আন্তা খারাজ। তারপর এটা কি বলবো? আন্তুমা খারাজতুমা। খরস, খারাজতুম। খারাজতুমা।
আনতুম, খারাস্তুম, কারেক্ট, তোমরা বের হচ্ছ, আনতুম খারাজতুম। তারপর আন্তি, খারাস্তি, কারেক্ট, মানে সে একটা মেয়ে, সে একটা মেয়ে বেরোচ্ছে, হয়েছে। স্যার। আন্তুমা, খারাস্তুমা, রাস্তামা। খারাজতুমা, আন্তুন্না, তুন্না। খারাজতুন্না। মা আসসালামা বলার আগে আজকে কি শিখলাম সেটা দেখো। টেবিলে 3 নাম্বার টেবিলের এটা শিখলাম, পালা, পালা, পালু শিখলাম, স্যার পালাত, পালাতা, পালনা শিখলাম, শিখলাম স্যার। ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম শিখলাম, স্যার ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। তাহলে একটা ইনফরমেশন দেই, ইউ শুড বি ভেরি হ্যাপি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এই 14টা যখন আমি বুঝে গেছি, আল্লাহ দুনিয়ার লক্ষ লক্ষ ভার্বের এই 14টা আমি এখন বানায় ফেলতে পারবো, তাই না? রাইট স্যার। আর এগুলি তো আমরা আগেই শিখছি। এবং এখন আমাদের ভার্ব কনজুগেশন ইজ এট ফিঙ্গার টিপস। আমি আশা করি তোমরা 14 জন আসো, কষ্ট করে আসছো, আজকে কোনো কম্পালশন ছিল না। জাযাকাল্লাহ খায়ের। রোববারে দেখা হবে ইনশাআল্লাহ। উইশ ইউ ভেরি গুড লাক। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন শিখার জন্য, আল্লাহ দুনিয়া তো সবকিছুই বুঝি, এটাই শুধু বাদ পড়েছিল, এটা যেন আল্লাহর রহমতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, রবিবার নাই স্যার? রবিবারে না ক্লাস? রবিবার স্যার, 6 তারিখ। কারেক্ট, রবিবার ইনশাল্লাহ, সন্ধ্যা 6টায়। তো দেখা হবে, মা আসসালামা। রবিবার কি ফিজিক্যালি হবে স্যার? হ্যাঁ, রবিবার ফিজিক্যাল, রাইট। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।